খবরে নজর, ইডির বয়ান তৃণমূলের হাতিয়ার। আইপ্যাকে তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। কয়লা পাচার তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত নয়। হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জানালো ইডি, নির্বাচনী নথি হাতাতেই আইপ্যাকে অভিযান। হাইকোর্টে ইডির বয়ানকেই হাতিয়ার করছে তৃণমূল। ইডির বয়ান তৃণমূলের হাতিয়ার এই মুহূর্তে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। সরাসরি চলে যাই, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, কয়লা আমরা জানি ইডি একটা প্রেস স্টেটমেন্ট জারি করেছিল এবং সেই প্রেস স্টেটমেন্ট ওই দিনই অর্থাৎ 8ই জানুয়ারি সামনে এসেছিল। সেখানে ইডি স্পষ্টভাবে জানিয়েছিল আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং আইপ্যাকের অফিস, এই দুই জায়গায় রেড তারা করেছিল কয়লা পাচার মামলায়। এবং আজকে ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল, তিনি কেন্দ্রের আইনজীবী হিসেবে সওয়াল করেন এসভি রাজু, তিনি আদালতে জানিয়ে দেন ইডি কোন রকম কোনো নথি বাজেয়াপ্ত করেনি। সেটা হার্ড ডিস্ক হতে পারে, সেটা সফট কপি হতে পারে, কিছু তারা বাজেয়াপ্ত করেনি এবং তার ব্যাকআপও নেয়নি। এই অবস্থায় ইডির যে স্টেটমেন্ট, তৃণমূলের তরফে যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন মেনকা গুরুস্বামী, তিনি বলেন যে ইডি কিছু বাজেয়াপ্ত করেনি, দুটো পিও থেকে প্লেস অফ অকারেন্স থেকে এটা রেকর্ড করুক আদালত। এই রেকর্ডের উপরে তৃণমূল কংগ্রেসও বলছে তাহলে তারা এই মামলাও আর এগিয়ে নিয়ে যেতে চায় না। কারণ যদি ইডি বলে, যদিও এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আরেকটি মামলাতে এই মামলায় ছিলেন শুনানি এজলাসে, তিনি বলেন ভিডিওর কথাটা তিনি বলতে চাইছিলেন, যদি সেই মামলাটা স্থগিত হয়ে গেছে। অর্থাৎ যদি নির্যাস দেখো, ইডির বিরুদ্ধে ইডির আইনজীবীর দেওয়া বয়ান বা সওয়াল, সেটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা বলা যায় ফ্রন্ট ফুটে রইল, স্বস্তিজনক জায়গায় রইল। ঘটনার দিন থেকে তৃণমূল কংগ্রেস যে দাবিটার সঙ্গে ছিল, সেই দাবিটা আজ ইডির এই সওয়াল এবং সেটা রেকর্ড হওয়া একটা জুডিশিয়াল অর্ডারের মধ্যে তা স্পষ্ট হয়ে গেল কি না, কোনো রকম তল্লাশিতে কোনো কিছু বাজেয়াপ্ত করা যায়নি। তাহলে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিল যে 6 বছর ধরে যে আইপ্যাক সংস্থা তাদের পার্টির সাংগঠনিক বিষয়, সেটা শুধুমাত্র রাজ্য স্তরে নয়, ব্লক স্তরের বিভিন্ন সংগঠনের বিষয় তারা দেখভাল করে, ভোটের কিছু মাস আগে, কার্যত 1 মাস 2 মাস আগে এই ধরনের অভিযানটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কার্যত এই মামলা তৃণমূল কংগ্রেস নিষ্পত্তির মধ্য দিয়ে ইডির এই বয়ানটাকে রেকর্ড করে, তার আইনজীবীর বয়ানটাকে ইডির বয়ান বলে রেকর্ড করিয়ে কার্যত সেই তাদের যে অভিযোগ ছিল, তাদের যে যুক্তি ছিল, সেই যুক্তিকেই মান্যতা দেওয়ার চেষ্টা করলো এবং সেই জায়গা খানিকটা হলো বেশ সফল হলো সেই জায়গা থেকে ফ্রন্ট ফুটে। কারণ আগামী দিনে যদি মামলা হয়, এই নথিগুলি যে তৃণমূলের কাছে যে এগুলোই একটা অ্যাডভান্টেজের জায়গা, অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোথা থেকে সূত্রপাত? গত বৃহস্পতিবারে ফিরে যায়। গত বৃহস্পতিবার সকাল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লাউডন স্ট্রিট এবং তারপর সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর, সেখানে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই তল্লাশির মাঝেই প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বেরিয়ে এসে তৃণমূলের নির্বাচনী নথি চুরির অভিযোগ তোলে। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED taking away all my party documents? If I read the BJP party office, what will be? They are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया hard disk. All they are collecting and they have already attacked my IT office also in fact sector 5. এরপর এই লাউডন স্ট্রিট থেকে সোজা সল্টলেকে আইপ্যাকের অফিসে
তৃণমূল নেত্রী আসেন। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो, आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। আইপ্যাক মামলায় কোনো নির্দেশ দিল না হাইকোর্ট। তল্লাশিতে বাধার অভিযোগে ইডির মামলা মুলতবি। কাল সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, হাইকোর্টেই তো মামলা করা হয়েছিল, তাহলে মুলতবি চাওয়ার কারণ? দেখো, এই মামলায় ইডি মুলতবি করলো কারণ একই ঘটনা একই বিষয়ে তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে। সোমবার দিন সকাল 9টা নাগাদ তারা ইতিমধ্যেই ডায়েরি করেছে এবং সেই মামলা নাম্বারও পড়েছে। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের মামলা আর সুপ্রিম কোর্টের মামলার মধ্যে একটা মূল পার্থক্য রয়েছে, তা হলো ইডির আধিকারিক যারা অভিযান চালাতে গিয়ে বাধা পেয়েছিলেন তারা সুপ্রিম কোর্টে আলাদা করে মামলা ঠুকেছেন এবং তাদের রক্ষা কবচ যে এফআইআরগুলো তাদের বিরুদ্ধে হয়েছে সেগুলোকে স্থগিত করা, সিবিআই তদন্ত, পুরো ঘটনা নিয়ে একাধিক তাদের আবেদন রয়েছে। এবং যেহেতু হায়ারার্কি অর্থাৎ কলকাতা হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট, আমাদের জুডিশিয়ারি যে ডেকোরাম বা সিস্টেম, তাতে সুপ্রিম কোর্টের মামলাটাই অনেক বেশি প্রাধান্য পায়। তাই এক্ষেত্রে তারা মুলতবি চেয়েছিল। সুপ্রিম কোর্টের মামলা যে কোনো দিন শুনানি হতে পারে, এক সপ্তাহের মধ্যে শুনানি হতে পারে, এমনটা তাদের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল বা ডেপুটি সলিসিটর জেনারেল আদালতে জানান এবং সেই মামলা স্থগিত হয়ে যায়। কালকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য আসতে পারে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি পি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চালির যে বেঞ্চ, সেই বেঞ্চে বিচার্য মামলার তালিকা কালকে যা প্রকাশিত হয়েছে সেই মামলা জায়গা পেয়েছে, অর্থাৎ ইডির দুটি মামলা সেখানে জায়গা পেয়েছে। কালকে এই মামলা শুনানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার ইডি কলকাতা হাইকোর্ট থেকে মামলা মুলতবি করিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে আদৌ কোন রকম তারা সুবিধা করতে পারে কিনা। বেশ, আর এই বয়ানকে, হাইকোর্টে ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূলের করা মামলায় ইডি আইনজীবীর বয়ান রেকর্ড। তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত নয় বলে জানিয়ে দেয় ইডি। ইডির বয়ান রেকর্ড করে তৃণমূলের মামলার নিষ্পত্তি। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। আমাদের যে মূল অভিযোগ সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল? 2020 বা 2021 সালে তো ইডির বোঝা উচিত যে তার মালিক হচ্ছে প্রশান্ত কিশোর। তাহলে আজকে প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে কেন? ইলেকশন ডকুমেন্টস, ক্যাম্পেইন ডকুমেন্টস ওদের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভান্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। আর কোর্টের এরকম ধাপে ধাপে কখন কোনটা কিভাবে হয়, এটা একটা বড় প্রসেস। যে অভিযোগ বারবার তৃণমূলের তরফ থেকে করা হচ্ছিল 8ই জানুয়ারি, সেই অভিযোগই এখনো পর্যন্ত আরো জোরদার রইল। যে কথা বলছেন কুণাল ঘোষ, আইপ্যাকে তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি, ইডি কথা জানাচ্ছে। কয়লা পাচার তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত নয়, তাহলে কি নির্বাচনী নথি হাতাতেই সেদিনের সেই অভিযান? কথা বলবো এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপি নেতা রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। এই গোটা ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র, তৃণমূল আগেও সেদিন বলেছিল, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে আগেও বলেছিল, আজও কোর্টের সওয়াল জবাবের পর তারা একই কথা বলছে। ডাকাতি হওয়ার পরে ডাকাত দল কি বলবে যে আমরা ডাকাতি করেছি? তারা তো আজকে সবসময় যাতে ইনফরমেশন নিজের উপরে না আসে তার জন্য ব্যবস্থা নেয়। চোখের সামনে হয়েছে, জিনিসপত্র তুলে আনা হয়েছে, যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের আট হওয়ার কথা সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল এবং তার নিচে একটা কম্পিউটার মানে ল্যাপটপ দেখা গেছে। 5555 নম্বরওয়ালা চলে গেল, তারপরে 0555 নম্বরওয়ালা গাড়ি সেখানে প্রতিস্থাপিত হলো। ড্রাইভার নাকি আইপ্যাকের কর্মী। এইসব তো আপনাদের ক্যামেরা দেখিয়েছে, আমরা তো সারাদিন নিউজ 18 এইসবই দেখেছি, সারা বাংলা দেখেছে।
সমস্ত দর্শকরা দেখেছেন, সব থেকে চালু সংবাদপত্রের ক্যামেরা এইসব ধরা পড়েছে, মানে সংবাদ মাধ্যমে। গেল যা বলবেন ইডিকে বলেছেন বা ইডির বিরুদ্ধে বলেছেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, ওনারা বলেছেন, বিচারকরা তার রায় দিয়েছেন। এটা বিচার বিভাগীয় ব্যাপার। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে যে বাঁচতে গেলে এই দুর্নীতির হাত থেকে, সীমাহীন দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। তৃণমূলকে হারাতে হবে, বাঙালিকে জিততে হবে। বেশ, নজর ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অফিসের টেবিল চেয়ার ভাঙচুর, এমনটাই অভিযোগ। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর, পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলাম ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কাণ্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না, বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডি অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে। এটা তো নতুন কিছু না। কল্যাণীতে এসডি অফিসে ফের উত্তেজনা। কল্যাণী এসডি অফিসের বাইরে উত্তেজনা, বিজেপি মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ, বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ। দেখুন সেই সময়ের ছবি। মানুষ তো আমরা, আপনারাও মানুষ হতে পারেন, আমি তো মানুষ। বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে এভাবেই বিক্ষোভ, ভোটারদের নাম বাদে ফর্ম জমার চেষ্টার অভিযোগ। এভাবেই কল্যাণীর বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলে। অম্বিকা রায় মানুষের পাশে থাকিস, মানুষের পাশে আসি কিনা সেটা মানুষ দেখবে, মানুষের পাশে আসি কিনা মানুষ দেখবে। সমস্ত জায়গা হয়েছে, বলা হচ্ছে খালি করে দিয়ে ইয়ে করতে হবে, ওনার কথায় লেকচার শুনতে হবে আমাদের এখানে, ওনার লেকচার শুনতে হবে আমাদেরকে। আমি এখানকার বিধায়ক, আমার যতটুকু পারমিশন লিমিট, আমরা সেই লিমিট অনুযায়ী আমরা এখানে কিনে রেখেছে।
আমি আমাদের হিয়ারিং এর কথা বলতে এসেছি, এই বিষয় জানতে এসেছি। আমি এসডিও সাহেবের ঘরে টাইম চাইলাম, তো আইসি সাহেব গেছে। আমি বললাম যে আমরা যাবো, উনি বললেন গায়ের উপর দিয়ে যান। এটা কোনো মানে হয়? আমরা কি মানুষ না মানুষ যে আমরা গায়ের উপর দিয়ে যাবো? এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। এবার উত্তর 24 পরগনার অশোকনগরে, পূর্ব বর্ধমানে নিজেকে নোটিশ দিলেন বিএলও, স্ত্রীকেও ধরালেন নোটিশ। মুর্শিদাবাদ ও হাওড়ায় বিএলওদের ইস্তফা। বছর 62-র নিখিল দাস উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা। বুধবার ভোরে গুমা স্টেশনের কাছে রেল লাইনের পাশে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এদিনই এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল বৃদ্ধের, তার আগেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে। আজকে আমাদের হিয়ারিং ছিল, কালকে রাতে উনি টেনশনে ছিল খুব, সবার কাছে বলতো যে আমার কি হবে, আমার ভোট কাটা যাবে। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার বাসিন্দা শরীফুল মণ্ডল বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকেও বুধবার যেতে হয় এসআইআর শুনানিতে। খুব কষ্ট করে আজকে আমি এই বিড অফিসে এসেছি। আমার সাথে একজন নিয়ে আসতে হয়েছে, তার 500 টাকা থেকে 700 টাকা তার আছে গাড়ি দিতে হয়েছে, বা প্লাস গাড়িও করতে হয়েছে। এটা হিয়ারিংটা আমাদের অফিসে হবার, বাড়িতে হবার কথা ছিল। আমি 100% প্রতিবন্ধী। দেবশঙ্কর চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, 165 নম্বর বুথের বিএলও, সেখানকার ভোটার। তার এবং তার স্ত্রীকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বুধবার দুজনেই নোটিশ পান। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002-এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানকার শ্রীখণ্ড পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা প্রায় 10,000। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় 4,000 জনকে শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগে তারা পথে নামেন। মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার 10,000-এর উপর। 10,000-এর ভোটারের মধ্যে মোটামুটি কম বেশি প্রথম দফাতে আপনার 4,300 মতো ভোটারকে হিয়ারিং এর জন্য নোটিশ করা হয়েছে। আমার ধরুন কোনো মেয়ে তার লিঙ্কেজ করেছে তার মায়ের সঙ্গে, বলছে তাকে প্রমাণ করাতে হবে সে ওর মা নাকি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও শুনানিতে হয়রানি অভিযোগে এদিন বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের ফরাক্কা, এখানকার 200 জন বিএলও এদিন বিডিও অফিসে গণ ইস্তফাপত্র জমা দেন। গত 3-4 মাস থেকে এসআইআর কাজে ব্যস্ত। আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক। প্রথমে এসআইআর বলা হয়েছিল ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টস গুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। মানসিক ভাবে ভেঙে পড়ছি, আমার নিজের পরিবার আছে। আপনাদের প্রচুর লোক আছে, কিন্তু কালকে আমাদের নোটিশ দিতে আসতে হবে। আমরা এখানে সবাই একটাই আজকে এত বেরো আপনারা বললো আজকে আমরা কোনো নির্দেশ ইলেকশন কমিশন এত চাপ দিচ্ছে, আপনারা সেই চাপ দিতে পারছেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা রিজাইন করেন, সাধারণ নাগরিক কিন্তু অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে, সেই জায়গাটা যেতে পারে। নাগরিকরা এবারে তারা কিভাবে নাগরিক বাঁচাবে, আমরা যেমন পথে নেমেছি ওরাও নামতে হবে। এসআইআর এর কাজের চাপে নাজেহাল, এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পথে নামলেন বিএলওরা। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের। কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিউজ 18 বাংলা। মগরাহাটে গণ ইস্তফা বিএলওদের। এসআইআর এর অতিরিক্ত চাপের অভিযোগেই গণ ইস্তফা। এই আরকে শতাধিক বিএলওর ইস্তফাপত্র গ্রহণ না করায় অবরোধ বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনার উস্তি রোডে বসে
বিক্ষোভ বিএলওদের, বিডিও অফিসের সামনেও বিএলওদের বিক্ষোভ, কমিশনের বিরুদ্ধে সরব বিএলও। কিছু মহিলা যান, কিছু মিডিয়া আগে যান, কিছু মহিলা ঢোকান। এইটা ছাড়াও মাকে দিয়ে লিঙ্ক করি আমরা কি মাকে কি করে মগরাহাটে বিএলওদের গণ ইস্তফা, বিডিও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। মগরাহাটে গণ ইস্তফা বিএলওদের, ইস্তফাপত্র গ্রহণ না করায় চলে অবরোধ বিক্ষোভ। সাধারণ মানুষকে, হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, যেমন নোটবন্দি করে লাইনে দাঁড় করেছিল। এর প্রতিবাদে আমরা আজকের বিওরা জোটবদ্ধ হয়েছি, মগরাহাট পশ্চিমের সমস্ত বিওলো জোটবদ্ধ হয়েছি। আজকে কি আপনারা গণ ইস্তফা দিলেন? হ্যাঁ। কেন? জেসি লজিকে প্রচুর হেয়ারিং এর নোটিশ এসছে, 350 থেকে 400, এদেরকে পাবলিকের কোনো ভুল নেই দেখছি। একজনের হয়তো একটা অক্ষর ভুল থাকতে পারে, কিন্তু 50% মানুষের কোনো ভুল নেই। সেই সাধারণ মানুষকে আমরা কিভাবে নোটিশটাকে ধরাবো? 2রা জানুয়ারি চাঁচলের সভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই বলে ফেললেন একটি কথা। বেফাস মন্তব্য বলেই শুভেন্দুর নামে থানায় অভিযোগ। শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করা আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। তদন্তে সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব, 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ। 2রা জানুয়ারি চাঁচলের সভা থেকে ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা? আপনি জানেন খগেনটাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন, তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল, রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এই বক্তব্য এবং বক্তব্যকে হাতিয়ার করে থানায় গিয়ে অভিযোগ, সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলছেন সুকান্ত মজুমদার। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। পুলিশের অভিযোগ যে কেউ করতে পারেন বলছেন জয়প্রকাশ মজুমদার। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার? অপমান করবেন, তারপর আমি ডিআইজি ছিলাম তাই পুলিশ অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে, পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না ধরনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি?